যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতে হবে। এই বাংলাদেশের ঘটনা যুদ্ধের একদম যিনি বলেছেন তাদেরকে বলবো, আপনাদের আপনাদের সাথে যে মায়ানমারের বর্ডার, সেই বর্ডারটাকে রক্ষা করুন। সেখানে তো সেই দেশের সেনাবাহিনী তো আপনাদের কক্সবাজার অব্দি চলে এসছে শুনলাম, কক্সবাজার থেকে বাংলাদেশিদের তুলে নিয়ে যাচ্ছে। রোহিঙ্গা 5 লক্ষেরও বেশি রোহিঙ্গা সেই ওই দিকের বর্ডারে দাঁড়িয়ে রয়েছে ঢুকবে বলে। আপনারা আগে সেই দিকটা যে মানে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন। ট্রেনিং দিচ্ছেন ভালো কথা, সে তো জার্মানিতেও শুনেছি হয়, গ্রেট ব্রিটেনেও হয়, সেখানে মানে ট্রেনিং দিতে হয়, মিলিটারি ট্রেনিং নিতে হয় এবং 5 বছর দেশের জন্য সার্ভিস করতে হয়। কিন্তু যদি ভেবে থাকেন যে এই কথাগুলো, এই গরম 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 কথাগুলো বলে আপনি ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গ, উড়িষ্যার, বিহারের মানুষকে ভয় দেখাবেন, আপনার মতো মূর্খ তাহলে আর কেউ নয়, এটাই বলতে হবে। এটা তো মানে বাচ্চা বাচ্চা জানে, চাপ্পা চাপ্পা জানে। আজকে তৃণমূল কোনো ইন্ডাস্ট্রি আনতে পারেনি, ইন্ডাস্ট্রি আনলে ছেলেমেয়েরা সেখানে চাকরি করত। মমতা ব্যানার্জি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, অসত্য কথা বলেছেন, মিথ্যে কথা বলেছেন, হোয়াইট পেপার কোনোদিন বের করতে পারেননি। আমরা বারবার বলেছি আপনি শ্বেতপত্র বের করুন, কত ইন্ডাস্ট্রি হয়েছে, কত ইন্ডাস্ট্রিতে লোকজন চাকরি পেয়েছে, উনি বার করতে পারেননি, উনি ফেল করেছেন। এবং আজকে তৃণমূল লোকে করবে কেন? ওইটাই আমি বলি না, দুর্নীতির সাথে রুজি রোজগারকে এত সুন্দরভাবে মেলবন্ধন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, সেটাই আজকে শওকত মোল্লা বলেছেন। যেটা উনি বলেছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, এখানে প্রত্যেকটা জিনিসে এখানে দুর্নীতি। আজকে মানে পুকুর ভরাট করা থেকে বালির চুরি, পাথর চুরি, জল চুরি, আবাস চুরি, মহিলাদের ইজ্জত চুরি, সবেতেই কাটমানি, তোলাবাজি। এটাই তো মানে নীতি আদর্শ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের। নেই, আমাদের এখানে আইন শৃঙ্খলা থাকলে আজকে অভয়ার মতো কেস হতো না। আইন শৃঙ্খলা থাকলে আজকে ফুটপাত থেকে একটি 7 মাসের শিশুকে কিডন্যাপ করে নিয়ে তার ধর্ষণ করা হতো না। আইন শৃঙ্খলা থাকলে আজকে জায়গায় জায়গায় যে দখল হয়ে যাচ্ছে সরকারি জমি এবং বালি, মুখ্যমন্ত্রী বলছেন বালি চুরি করবে না। কোথাও বালি চুরি বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রী? আপনি কোথাকার মুখ্যমন্ত্রী যে আপনার কথা কেউ শোনে না? নাকি আপনি সামনে বিধানসভায় এসে এক কথা বলেন আর পিছনে কালীঘাটে গিয়ে আপনি বলেন যে না আমি যেটা বললাম তোমরা তোমাদের কাজটা কন্টিনিউ করে, এরকম কি? তাহলে আমরা আর কিছু বলবো না, কারণ আপনি যা বলেন আপনার কাছে পিজি হাসপাতালে ভর্তির জন্য লোক যায়, সেটা তো আপনি করাতে পারেন না। আপনি চিঠি দেওয়ার পরেও আপনার কথা কেউ শোনে না। আপনি বালি চুরি করা বন্ধ করতে বলছেন, সেটাও লোকে শুনছে না। আপনি কোথাকার মুখ্যমন্ত্রী বলুন তো? আর আপনার কি পাওয়ার আপনি বলছেন আপনার কথাই নাকি শেষ কথা? সুতরাং এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। আর ল অ্যান্ড অর্ডার যদি হতো তাহলে মহিলারা সুরক্ষিত থাকতো, মানুষ সুরক্ষিত থাকতো, এখানে কারোর সুরক্ষা নেই। এই বিষয়টা নিয়ে আমি বলতে পারবো না, কারণ আমি এখন অর্জুন দা বলেছেন, অর্জুন দাই তার জবাব দিতে পারবেন। কিন্তু আমরা তো দেখছি যে আজকে জমি টমি সবই তো চলে যাচ্ছে। আপনি কোম্পানি টম্পানি তো ছেড়েই দিন, সাধারণ মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের জমি সেটা তো দখল হয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছি, বারবার তো প্রতিবাদ করছি। তো সেখানে যদি রাইটার্স বিল্ডিংও কারুর হাতে চলে যায়, কোনো বিশেষ গোষ্ঠীর হাতে বা বিশেষ সম্প্রদায়ের হাতে, বা আমাদের আলিপুর জেলের যদি কিছু অংশ চলে যায়, তাতে তো অবাক হবার কিছু নেই। সরকারি জমি, খাস জমি এনক্রোচ হচ্ছে, হিন্দুদের জমি বলুন, বাড়ি বলুন, দখল হয়ে যাচ্ছে। সেখানে তো সরকারের তরফ থেকে তো কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। কেন? এটাও কি তুষ্টিকরণের আরেকটা লাইন খুলে দিচ্ছেন? যেরকম লাভ জিহাদ, দিনের পর দিন এক একটা ঘটনা, কোনো অ্যাকশন নেই মমতা ব্যানার্জির পুলিশের পক্ষ থেকে, সেরকমই কি ল্যান্ড জিহাদ আরেকটা তুষ্টিকরণের জায়গা খুলে দিচ্ছেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব, যেরকম বাংলাদেশে হয়েছে ঠিক সেরকম ভাবে পশ্চিমবঙ্গের হিন্দুদের
প্যাক আপ করো আর পশ্চিমবঙ্গ থেকে বাইরে করো, যাতে ওই 30% সরকার, আমি বারবার বলি মমতা ব্যানার্জি, ওই 30% জন্যই শুধু আমরা কাজ করব, আমরা 70% জন্য কাজ করব না, এটাই হয়তো মমতা ব্যানার্জি চাইছেন। সেই কারণেই হয়তো অর্জুন দা এই কথাগুলো বলেছেন। দলীয় কর্মী সভা মমতা ব্যানার্জি কেন বিরোধিতা করছেন? এটা তো প্রথম নয়। 1951 থেকে 1967 অব্দি ওয়ান নেশন ওয়ান ইলেকশন তো ছিল। আপনি একটু পড়াশুনো করে কথা বলুন মুখ্যমন্ত্রী। আজকে আমাদের মতো ট্যাক্স পেয়ার যারা ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচা করে প্রতিবার ইলেকশন চলছে, আজকে যদি একটা ইলেকশন হয়, সেই ইলেকশনের মধ্যে সব ইলেকশনকে ঢুকিয়ে দেওয়া হলো, খরচা কম হবে, এতে কার লাভ? আমাদের লাভ। সময় বাঁচবে কার? কার লাভ? আমাদের লাভ। সমস্ত কিছু ইলেকশন হয়ে গেল, এবার শুধু কাজ করো 5 বছর, আর কোনো চিন্তা নেই, আর কোনো ইলেকশন নেই, আবার 5 বছর বাদে। আপনি কেন বিরোধিতা করছেন? কারণ আপনি এই কারণে বিরোধিতা করছেন, কারণ সেক্টেরিয়ান যে পলিটিক্স সেটা আপনি করতে পারবেন না। আপনার তুষ্টিকরণের রাজনীতি, ভোট ব্যাংকের যে রাজনীতি, এটা আপনি করতে পারবেন না। আপনার আসলে কেন্দ্র সরকার মানে মোদিজির বিরোধিতা করতে করতে আপনি দেশের বিরোধিতা করছেন। ইনফ্যাক্ট ওই বললাম না, বিরোধিতা লগ্নে আপনার জন্ম। লগ্ন যেখানে আপনি জন্মেছেন না, সেটা বিরোধিতা লগ্ন। আজকে ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত দেশ ফলো করছে, আপনাকে আনতে হবে অপরাজিতা। আজকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সমস্ত দেশের মানুষ ফলো করবে, আপনাকে সেটা বিরোধিতা করতে হবে। অথচ আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ হতে চান, আপনি সারা দেশের ন্যাশনাল একটা ফেস হতে চান, কিন্তু ন্যাশনালি মানুষের যে উপকার হবে আপনার কিন্তু সেই চিন্তা আপনার নেই। আপনার শুধু নিজের চেয়ার, নিজের ক্ষমতা, শুধু ভোট ব্যাংকের পলিটিক্স আপনাকে করতে হবে। দেখুন, আমি তো ইডি বা সিবিআই এর আমি রিপ্রেজেন্টেটিভ নই, তাই আমি তাদের ব্যাপারে বলতে পারবো না। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের যে কেস আছে সেটাও কেসের মতো চলবে। সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা পৃথিবীর বাঙালি দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ ফলো করছে। বেলের মতো হবে, আদালতে তো বেল হয়। তার মানে তো এটা নয় যে উনি মুক্তি পেয়ে গেলেন, ওনার সমস্ত চার্জ সেটা ক্ষমা করে দেওয়া হলো, কিছুই নয়। কিন্তু হ্যাঁ, আজকে অভয়ের যে বিষয়টা হচ্ছে, সেখানে আমাদের যথেষ্ট চিন্তা। কেন হচ্ছে না? কেন বিচার পাবো না? কেন দেরি হবে? এবং আমরা এবং আমার শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণভাবে অভয়ের কেসে বলুন যে প্রথম দিন থেকে লড়াই করে এসেছি, আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে আছি। আইনজীবীর দিক থেকে বা সমস্ত জিনিসের দিক থেকে যা দরকার লাগে বিচার পাওয়ার জন্য বিজেপি সেটা করবে। ববি হাকিম পার্থ চট্টোপাধ্যায়ের এই আমি দেখুন, আজকে উনি কেন হতাশ হলেন, ওনার নেতৃত্ব, সেকেন্ড ইন কমান্ড, মুখ্যমন্ত্রীর পাশে যিনি সবসময় আমাদের বিধানসভায় বসে আমাদের অনেক জ্ঞান দিতেন, সেই পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি পাওয়ার পরে, মানে জামিন পাওয়ার পরে ফিরহাদ হাকিম মহাশয় কেন এত হতাশ হয়ে গেলেন, এটা তো উনিই জবাব দিতে পারবেন। আমরা জানি উনি কেন হতাশ হলেন, কিন্তু জবাবটা ওনাকেই দিতে হবে। অত্যন্ত কি বলবো, ক্ষুব্ধ, আমরা অত্যন্ত চিন্তিত, এবং আমি আমার শীর্ষ নেতৃত্বের সাথেও আলোচনা করেছি। প্রথম দিন থেকে যেভাবে পাশে ছিলাম লড়াইতে, আমাদের শীর্ষ নেতৃত্ব সেভাবেই পাশে আছেন, এবং সব রকমের সহযোগিতা আমরা তাদের পাশে দেব। বিচার যাতে অভয়া পায়, বিচার যাতে সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতে গিয়ে উমারও যে ডিসিশন হয়েছে সেটাও যাতে এদিক থেকে ওদিক না হয়ে যায়, আমরা সম্পূর্ণভাবে সেই চেষ্টা করব। জয়নগরের ক্ষেত্রে বিচার দিয়েছেন আমাদের আদালত, ধন্যবাদ জানাই। কিন্তু আজকে যেটা বলছেন আমাদের মুখ্যমন্ত্রী যে ওনার জয়, ওনার পুলিশের জয়, আচ্ছা সত্যিকারের যদি জয় হতো না, তাহলে আমাদের উমা বা আমাদের অভয়া বা ফারাক্কার যে বিষয়টা, যেটা আমি এখনো জানি না, বেঁচে থাকতো। জয় তখনই হয় যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন বাবা মা গিয়ে থানাতে গিয়ে হাহাকার করছে, পায়ে ধরছে, একটু দেখুন এই জায়গাটা, একটু পুকুরটা দেখুন,
একটু ওই পঞ্চায়েত মেম্বারের বাইরের পাশে যে জায়গাটা ওইখানে একটু পুলিশ খুঁজে দিন। আর সেই সময়তে যখন ওই পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, পায়ের উপর পা তুলে যখন কোনো অ্যাকশন নেন না, কমপ্লিট ইনঅ্যাকশন, সেইটা যখন বন্ধ হবে, যেদিন যেদিন উমাকে আমরা, মানে উমা বেঁচে ফিরে আসতে পারবে, অভয়া বেঁচে ফিরে আসতে পারবে, সেদিনকে জয় হবে। জয় আপনাদের জয় নয়, কারণ মমতা ব্যানার্জি আপনার পুলিশ কোনো অ্যাকশন নেয় না, এফআইআর অব্দি করে না, জিডি করে না। কিসের জয় বলছেন আপনি? অপরাধিতা বিল, মোদিজির সেন্ট্রাল গভর্নমেন্টের ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করে আপনি অপরাধিতা বিল আনছেন বিধানসভার মধ্যে, তাহলেই আপনার বিরাট, আপনি মহিলাদের পাশে, এটা মহিলারা জেনে গেছে যে না, আপনি মহিলাদের পাশে নেই।